622 হিজরিতে তিনি মানে তখনও খ্রিস্টাব্দ 622 খ্রিস্টাব্দ তিনি মক্কা থেকে আহ মদিনাতে গমন করেন এবং যেখান থেকে হিজরি সালের একটা উৎপত্তি ঘটে আর কি। এবং পরবর্তীকালে তিনি আবার মক্কাতে ফিরে আসেন, তার পুনর্শক্তি দিয়ে মক্কা তিনি বিজয় করেন, মক্কাতে ফিরে আসেন এবং তার মৃত্যুর পরে আর কি ইসলামী কালচারে হচ্ছে মৃত্যুটাকে ইন্তেকাল বলে, ওফাত বলে আর কি। হ্যাঁ, তো তারপরে আহ তার যারা প্রতিনিধি ছিলেন গণতান্ত্রিক ভাবে যাদেরকে নির্বাচন করা হতো তাদেরকে বলা হতো খলিফা। এই খলিফা শব্দটি আপনারা শুনেছেন কিনা আগে একটু জানাবেন তো, খলিফা শব্দটি শুনেছেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনেছি। খলিফা হচ্ছে ইসলাম ধর্মের প্রতিনিধি। হ্যাঁ, তাদেরকে খলিফা বলা হয়। যেমন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ যিনি ধর্মীয় নেতা তাদেরকে পোপ বলা হয়, তো ইসলাম ধর্মের সর্বোচ্চ নেতাকে খলিফা বলা হয়। যদিও বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ইসলাম ধর্মে কিন্তু খলিফা পদটি আর নেই আর কি। হ্যাঁ, খলিফা পদটি আর নেই, কিন্তু খ্রিস্টানদের মধ্যে পোপ পদটি কিন্তু এখনো আছে। তো ভারতবর্ষের ক্ষেত্রে ইসলামের আবির্ভাব প্রথম হয়েছিল আমরা যদি সেইটা দেখি, তো 712 খ্রিস্টাব্দে। আপনারা সকলে জানেন মোহাম্মদ বিন কাসিম তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং রাজা দাহির বলে একজন রাজা ছিলেন পাঞ্জাবের, তাকে তিনি পরাস্ত করেছিলেন এবং ভারতবর্ষ থেকে কিছু সম্পদ লুণ্ঠন করে আবারও তিনি নিজের দেশে চলে গেছিলেন। এবং তাদের তখনও কিন্তু ভারতবর্ষকে স্বাধীন মানে ভারতবর্ষ শাসন করবার একটা কোনো অভিলিপ্সা তাদের মধ্যে ছিল না। এই ভারতবর্ষে একেবারে সরাসরি ভাবে ইসলামী শাসনের পতন ঘটে। আপনারা সকলেই জানেন যে মোহাম্মদ ঘুরি তিনি ভারতবর্ষ আক্রমণ করেন 1191 খ্রিস্টাব্দে, যেটা তরায়নের প্রথম যুদ্ধ। এবং প্রথম যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানের কাছে পর্যুদস্ত হন এবং তিনি দেশে ফিরে যান। পুনরায় তিনি সর্বোচ্চ শক্তি নিয়ে আবারও ফিরে আসেন ঠিক 1 বছর পরে তরায়নের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দ। তিনি পৃথ্বীরাজ চৌহানকে পর্যুদস্ত করেন, তাকে চূড়ান্ত ভাবে পরাস্ত করেন এবং দিল্লির মসনদ তিনি নিজে দখল না করে তার একজন অনুগত সেনাপতি, তার দাস আর কি। তো সেই সময় তো দাস প্রথা ছিল, আপনারা সকলেই জানেন দাস প্রথা ছিল, প্রবল ভাবে ছিল। তো সেই রকম একজন দাস ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি তার কর্মদক্ষতায় তার কর্মকুশলতায় আমাদের মোহাম্মদ ঘুরির একেবারে প্রধান সেনাপতিতে পরিণত হয়েছিল। তো কুতুবউদ্দিন আইবককে তিনি দিয়ে যান দিল্লির মসনদের দায়িত্ব এবং কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন 1206 খ্রিস্টাব্দে, আপনারা সকলেই জানেন। এবং মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে আমাদের কুতুবউদ্দিন আইবক সম্পূর্ণ স্বাধীন হিসাবে নিজেকে দিল্লির অধীশ্বর হিসাবে বিরাজমান করেন এবং তিনি 1206 থেকে 1210 পর্যন্ত দিল্লির মসনদে কিন্তু তিনি স্বাধীনভাবে শাসন করেছেন। এবং এই যে দিল্লিতে দাস বা মামলুক রাজবংশ, এর মধ্য দিয়ে কিন্তু সরকারিভাবে একেবারে সর্বোচ্চ লেভেলে সেই সময় তো দিল্লি সমগ্র ভারতীয় ইউনিয়নের সমগ্র ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রধানতম কেন্দ্রভূমি ছিল। সেই কেন্দ্রভূমি দখল করবার মধ্য দিয়েই কিন্তু ইসলামী যে 700 বছরের শাসন ভারতবর্ষের বুকে কায়েম হয়েছিল তার সূত্রপাত কুতুবউদ্দিন আইবকের মধ্য দিয়ে কিন্তু হয়েছিল। আপনারা সকলেই জানেন কুতুবউদ্দিন আইবক 1210 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার অন্যতম শ্রেষ্ঠ একটি কৃতিত্ব হচ্ছে তিনি কুতুব মিনারের ভিত্তি স্থাপন করে গেছিলেন আর কি। এবং কুতুব মিনার যেটা আমাদের ভারতবর্ষের একটা ভীষণ রকম সাংঘাতিক একটা নিদর্শন আর কি, ঐতিহাসিক নিদর্শন, এবং যার কাজ শেষ করেছিল ইলতুৎমিশ। পরবর্তীকালে আমাদের আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের একটি দরজাও নির্মাণ করেছিল, যে দরজাটির নাম হচ্ছে আলাই দরজা। আপনারা সব নাম শুনেছেন আলাই দরজার? আপনারা আলাই দরজার নাম শুনেছেন? হ্যাঁ স্যার।
তো নির্মাণ করেন, এবং আমি পুরো সুলতানি শাসন ব্যবস্থার একটা ইতিবৃত্ত আপনাদের সামনে রাখছি। তারপরে আমি বই থেকে তথ্য নির্ভর আলোচনা করব, একটা প্রেক্ষাপট তৈরি করবার আমি পুরো চেষ্টা রাখছি। তো আপনারা সকলেই জানেন কুতুবউদ্দিন আইবক, তার মৃত্যুর পরে তার ছেলে সিংহাসনে বসেন, যিনি খুব অযোগ্য একজন শাসক ছিলেন। তো তাকে পরাস্ত করে তার জামাতা ইলতুৎমিশ তিনি কিন্তু সিংহাসন আরোহণ করেন, এবং 1229 পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি দিল্লির মসনদ তিনি বিরাজমান করেছিলেন, দিল্লির মসনদকে গৌরবান্বিত করেছিলেন। অত্যন্ত যোগ্য একজন শাসক ছিলেন ইলতুৎমিশ। তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তিনি বাগদাদের খলিফার কাছ থেকে প্রতিনিধিত্ব হিসাবে, খলিফার প্রতিনিধি হিসাবে তিনি দিল্লির সিংহাসনে বসেন, এবং এই খলিফার কাছ থেকে স্বীকৃতি নেওয়ার মাধ্যমে তিনি তার যে শত্রুদের মধ্যে একটা কিন্তু বার্তা দিতে চেয়েছিলেন যে তিনি খলিফার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষ শাসন করছেন। আর সেই সময় খলিফা পোস্টটি তো অত্যন্ত সম্মানজনক একটি পোস্ট, অত্যন্ত সম্মানজনক একটি পদ। তো খলিফা যাকে প্রতিনিধি নির্বাচন করেছে তার বিরুদ্ধে তো আর সচরাচর মুসলিম শাসকরা তারা আর লড়াই করতে পারবে না। ফলে এটা একটা খুবই তার কূটনৈতিক এবং রাজনৈতিক একটি সিদ্ধান্ত ছিল। এবং ইলতুৎমিশের পরে ভারতীয় সভ্যতার যে একমাত্র নারী শাসিকা, নাম কি বলেন? সুলতানা রাজিয়া। সুলতানা রিজিয়া। সুলতানা সুলতানা রিজিয়া, রিজিয়া। একদম সুলতানা রিজিয়া। তিনি সিংহাসনে আরোহণ করবেন ইলতুৎমিশের মৃত্যুর পরে, এবং তার সিংহাসন আরোহণ শুধু মানে একটা অসম্ভব শক্তিশালী একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আশাপূর্ণা দেবী তিনি ঊনবিংশ শতাব্দীতে লিখছেন, ঊনবিংশ শতাব্দীতে নারীদের জীবনটা দেখেন। ঊনবিংশ শতাব্দীতে আশাপূর্ণা দেবী তিনি লিখছেন যে মেয়েদেরকে লেখাপড়া শিখতে দেয়া হয় না। কেন দেয়া হয় না? কারণ দিদিমারা, ঠাকুমারা তাদের অনুগত ছেলেদেরকে বলেন, অর্থাৎ বাবাদেরকে বলেন, মেয়েরা যদি লেখাপড়া শেখে তাহলে তারা বাচাল হয়ে যাবে। কোট আনকোট এই শব্দটি কিন্তু আশাপূর্ণা দেবী বলছেন ঊনবিংশ শতাব্দীতে। এবং আশাপূর্ণা দেবী তিনি দাদারা যখন পড়াশোনা করছিলেন তিনি উল্টো দিক থেকে বর্ণগুলো লিখতে শিখেছিলেন। ফলে আশাপূর্ণা দেবী উল্টো লিখতে শিখেছিলেন। আমরা যেমন এইভাবে লিখি, উনি এইভাবে লেখা শিখেছিলেন, পুরো উল্টো ভাবে। তো ঊনবিংশ শতকে নারীদের জীবন, নারীদের কালচার, নারীদের সংস্কৃতি, নারীদের কৃষ্টি সৃষ্টি যদি এই লেভেলের থাকে, তাহলে আপনি চিন্তা করেন দ্বাদশ শতকে বা ত্রয়োদশ শতকে নারীদের জীবন ব্যবস্থা কেমন ছিল, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারীদেরকে পদ্মাসীন করে রাখা হতো। আমাদের ঠাকুর বাড়ি, যে ঠাকুর বাড়িকে নিয়ে আমরা গর্ব করি, প্রথম সিভিল সার্ভিস উত্তীর্ণ ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের পরিবার, যে ঠাকুর বাড়ি থেকে রবি ঠাকুরের মতো মহামনীষীর জন্ম হয়েছে, যে ঠাকুর বাড়ির একজন প্রতাপশালী ব্যক্তি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যে ঠাকুর বাড়ির একজন প্রভাবশালী প্রতাপশালী ভারতীয় পুরুষ দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি। সেই রবীন্দ্রনাথ তার ছেলেবেলায় গ্রন্থে বলছেন মা দিদিমারা যখন গঙ্গা স্নান করতে যেত তখন পালকিতে 3টে পদ্মা থাকতো, 3টে পদ্মা। একটা পদ্মা থাকলে তো অনেকে দেখে নিতে পারে, 3টে পদ্মা দিয়ে দেয়া হতো। এবং কি পদ্ধতিতে গঙ্গা স্নান করা হতো নিশ্চয়ই আপনারা পড়েছেন। বলেন তো গঙ্গা স্নানটা কিভাবে করা হতো? পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা হতো। পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা হতো। এটা আমার আপনার মতো সাধারণ কোনো পরিবার নয়, এটি একটি নবজাগ্রত, নবজাগরণে উদ্বুদ্ধ একটি পরিবার, ঠাকুর পরিবার। যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার সমস্ত ভারতীয়দের সংস্কৃতি, কৃষ্টি, কালচারের শিক্ষা দিত, সেই পরিবারের নারীদের এই রকম দুরবস্থা ছিল ঊনবিংশ এবং বিংশ শতকেও। সেই জায়গা থেকে আমির ওমরাহ ওরা রয়েছেন একটা শাসন ব্যবস্থা, একজন শাসক, তিনি তার কন্যাকে উত্তরাধিকারী নির্বাচন করছেন।
ইলতুৎমিশ। তার পক্ষে এই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু অত্যন্ত কঠিন এবং শক্ত একটি সিদ্ধান্ত ছিল, তারপরেও তিনি নিয়েছিলেন, কারণ তিনি জানতেন তার যোগ্য উত্তরসূরি হচ্ছেন একমাত্র তার কন্যা। তার যে ছেলেরা আছে তারা একেবারে অযোগ্য, ফলে তিনি তার কন্যাকে নির্বাচন করেন তার প্রতিনিধি হিসাবে। কিন্তু দুর্ভাগ্য, প্রথমত তো আমির উমরাওরা মানলো না। আমি আপনাদেরকে ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীর ভারতীয় নারীদের চিত্রটা দেখিয়েছি, আর আমরা আজকের যার গল্প করছি সেটা হচ্ছে দ্বাদশ ত্রয়োদশ শতকের। হ্যাঁ, একটি ইসলামী শাসন ব্যবস্থায় নারীদের জীবন নিশ্চয়ই খুব একটা সুখকর ছিল না। ফলে ওই সময় প্রেক্ষিতে, ওই সময় কোনো ধর্ম নয়, ওই সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত নারীদের গল্পটা একই রকম ছিল। হেসেলে জন্ম, হেসেলে জীবনের রেখাপাত শেষ। তো সেই জায়গা থেকে 1230 খ্রিস্টাব্দে আপনারা সকলেই জানেন সুলতানা রিজিয়া তিনি সিংহাসন আরোহণ করেন এবং 1236 পর্যন্ত তিনি 6 বছর দিল্লির মসনদে আসীন ছিলেন। এবং সুলতানা রিজিয়া তিনি কখনো কিন্তু নারীর পোশাক পরে রাজসভায় আসতেন না, তিনি সবসময় পুরুষের পোশাক পরে রাজসভায় আসতেন, কারণ আমির উমরাওরা তাকে কিন্তু ভয় পাবে না, তাই না? তো একজন শিক্ষক, তাকে যেমন বন্ধু হতে হবে, হ্যাঁ, তাকে কিন্তু আবার পিতার মতো কড়া শাসকও হতে হবে। আপনি একবারে খুবই হেসে খেলে বন্ধুর মতো তাদেরকে ট্রিট করবেন, দেখবেন ওরা আপনার মাথায় উঠে বসবে। তো বন্ধুর সঙ্গে সঙ্গে একটু শক্তপোক্ত মানসিকতাও কিন্তু থাকতে হবে। তো একজন শাসকের ক্ষেত্রেও কিন্তু এটা একেবারে পরিহার্য একটি ব্যাপার। তো সুলতানা রেজিয়া সেটা ছিলেন। তারপরেও আমির উমরাওগণ কঠোরভাবে একজন নারীর শাসনকে কিন্তু তারা মেনে নেননি, আসলে না নেওয়ারই কথা। ফলে আমির উমরাওগণ তারা সুলতানা রিজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তাকে হটিয়ে দিয়ে তার একটি ভাইকে সিংহাসনে বসিয়ে দেন। ফলে আমাদের রিজিয়া তার সেনাবাহিনী নিয়ে দিল্লির শাসনের বিরুদ্ধে যুদ্ধে নামেন। প্রথমে তিনি তো আলতুনিয়া বলে এক ভদ্রলোক, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহী ছিলেন আর কি। আলতুনিয়ার বিরুদ্ধে তিনি অগ্রসর হন এবং তার কাছে পরাস্ত হন। পরাস্ত হওয়ার পরে আলতুনিয়াকে তিনি বিবাহ করেন এবং দুটি সেনাবাহিনী একত্রিত করে তিনি দিল্লির শাসকদের উপরে হামলা করেন, আক্রমণ করে বসেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সুলতানা রিজিয়াকে বিজয়ী হতে দেখিনি। ফলে তিনি এই 6 বছরের শাসন ব্যবস্থায় কিন্তু অত্যন্ত যোগ্যতার সঙ্গে তিনি শাসন করেছেন। এরপর দিল্লির মসনদে এক এক করে একাধিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লোদি বংশ, উল্লেখযোগ্য হচ্ছে তুগলক বংশ, উল্লেখযোগ্য হচ্ছে খিলজি বংশ, উল্লেখযোগ্য হচ্ছে সৈয়দ বংশ এবং সর্বশেষ উল্লেখযোগ্য মহান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য। এই যে 700 বছরের শাসন কালচার, এইটা আমাদের ভারতীয় ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা অধ্যায়। আপনারা জানেন যে ভারতবর্ষের অধিকাংশ ঐতিহাসিক স্থাপত্য কিন্তু এই 700 বছরের শাসকদের দ্বারা নির্মিত হয়েছে। আপনারা নিশ্চয়ই উত্তর ভারত পরিভ্রমণে গেলে এই বিষয়গুলো একটু দেখতে পাবেন। তো এই হচ্ছে ভারতবর্ষের সমগ্র ইসলামী শাসকদের জীবন, কালচার, ইতিহাস ইত্যাদি। তো আমি একেবারে বই ধরে টপিক অনুযায়ী আপনাদের সঙ্গে একটু আলোকপাত করব। আপনারা মোটামুটি আলোচনা কি বুঝতে পারছেন? আমাকে একটুখানি জানান। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? সকলে বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে। সপ্তম শ্রেণীর এই বইতে প্রথম ইসলামী শাসন ব্যবস্থার যে টপিকটা আছে সেটা হচ্ছে খলিফা এবং খিলাফত। এটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলবো। খলিফা কি, আপনাদের কারো যদি ধারণা থাকে একটু আলোকপাত করেন, তারপরে আমি বলছি। খলিফা এবং খিলাফত সম্পর্কে কারোর যদি ধারণা থাকে একটু আলোকপাত করেন, তারপরে আমি ব্যাখ্যা করছি। সপ্তম শ্রেণীর ভারতীয় ইসলামী শাসন ব্যবস্থার প্রথম যে টপিক সেটা হচ্ছে খলিফা ও খিলাফত। একটু
আপনারা কেউ বলতে স্যার, পারেন এই বিষয়ে? হ্যাঁ, বলেন। মুসলিমদের প্রতিনিধি দলকে বলা হয় মনে হয় খলিফা। আমি জানি না সঠিক, মানে ঠিক মনে পড়ছে, মনে পড়ে না। আর আচ্ছা খিলাফত তো ওটা ইসলামের আন্দোলন। ধর্মগুরুকে বলে খলিফা। আচ্ছা, জাকারিয়া খিলাফত আলাদা। হুম হুম ইসলামের ধর্মগুরুকে বলা হয় মনে খলিফা পাচ্ছি না স্যার। কিন্তু। ধর্মগুরু। খেলাফ হুম হুম রুনা। খেলাফত অঞ্চলের নাম। আচ্ছা, আর এবার আমি একটু বলি। আপনারা শোনেন। আমি একটু বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন বা মারা যান আর কি, হ্যাঁ, আমি এই টার্মগুলো ইউজ করছি যাতে আপনারা আহ, এই শব্দগুলোর সঙ্গেও পরিচিত হতে পারেন। কারণ আমরা প্রতিবেশীদের সম্পর্কে না কিছুই জানি না, প্রতিবেশীদের সম্পর্কেও জানতে হবে আর কি। আপনি যখন একটি মুসলিম মেজরিটি এলাকাতে যাবেন, তো সেখানে তাদের সম্পর্কে, তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় রীতিনীতিগুলো আপনাকে জানতে হবে, হ্যাঁ, জানা উচিত বলে আমি মনে করি। তো আজকে যখন সুযোগ হলো আমি এই শব্দবন্ধগুলোর উল্লেখ করছি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সকলেই জানেন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। আহ তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মারা যান তিনি 63 বছর বয়সে। তো 570 আর 63 যোগ করলে তার মৃত্যু সনটা আমরা পেয়ে যাব আর কি। তো 70 বছরে তার মৃত্যুর পরে যখন ইসলামী শাসন ব্যবস্থা তৎকালীন, তখন কিন্তু একটা বৃহৎ ইসলামী শাসনের অধীশ্বর হয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা বৃহৎ ইসলামী শাসন ব্যবস্থা। ফলে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবে? তিনি তার বংশধর যারা ছিলেন তাদের মধ্যে থেকে তিনি প্রতিনিধি নির্বাচন করেননি, তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিনিধি নির্বাচনের পক্ষ ছিলেন। তো যখন একটা অচলাবস্থা তৈরি হলো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের প্রতিনিধি হিসাবে তার শিষ্যরা তার সর্বোচ্চ বরেণ্য এবং শ্রদ্ধেয়, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামী শাসন ব্যবস্থা বলুন, ইসলামী ধর্মে বলুন, ইসলামী কৃষ্টি কালচারে বলুন, যার অবদান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট ব্যক্তি, ইসলাম প্রথম ব্যক্তি, এবং উনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ শিষ্য হযরত আবু বক্কর। হ্যাঁ, তো এই সমস্ত শিষ্যগণ তখন হযরত আবু বক্করকে এই সাম্রাজ্যের প্রতিনিধি হিসেবে নির্বাচন করলেন। তো খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। কার প্রতিনিধি? না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি, সমগ্র মুসলিম সমাজের প্রতিনিধি, ধর্মগুরু। ফলে ইসলামী সাম্রাজ্যের যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন খলিফা, আর পুরো ইসলামী সাম্রাজ্যটাই হচ্ছে খিলাফত। আবারও বলছি, ইসলামী সাম্রাজ্যের যিনি শাসক তিনি হচ্ছেন খলিফা, আর পুরো সাম্রাজ্যটা হচ্ছে খিলাফত। মনে থাকবে আপনাদের? হ্যাঁ স্যার। মনে থাকবে? হ্যাঁ তো স্যার, মনে থাকবে। ইসলামী সাম্রাজ্যের যিনি শাসক তিনি হচ্ছেন খলিফা, এবং পুরো সাম্রাজ্যটা হচ্ছে খিলাফত। এটা মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম টপিক ছিল আমাদের ক্লাস 7-এর। এখানে বইতে যেটা বলছে সেটা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মুহাম্মাদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদেরকে খলিফা বলা হয়। 4 জন খলিফা আছেন ইসলামে, প্রধান 4 জন খলিফা আছেন। কেউ নাম বলতে পারবেন 4 জনের? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ স্যার, পারবো। হুম, আবু বকর, ওসমান, ওমর, আলী। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী। এনারা হলেন, এই 4 জন হলেন ইসলামী শাসন ব্যবস্থায় এবং ইসলাম ধর্মে অত্যন্ত শ্রদ্ধেয় 4 জন ব্যক্তিত্ব। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছেন এই 4 জন। এনারা পর ইসলাম সাম্রাজ্যের খলিফা নির্বাচিত হন এবং তাদের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটাই হচ্ছে খিলাফত। এটা ছিল আমাদের প্রথম টপিক। হ্যাঁ, তারপরের টপিক হচ্ছে গজনির সুলতান মাহমুদ।
গজনীর সুলতান মাহমুদ থেকে কিন্তু প্রশ্ন আসবে। আপনারা সকলেই জানেন যে সুলতান মাহমুদকে ভারতবর্ষের অত্যন্ত বড় একজন লুণ্ঠনকারী হিসাবে চিহ্নিত করা হয়। তিনি ভারতবর্ষে মোট 7 বার আক্রমণ করেছিলেন এবং তিনি গজনীর প্রখ্যাত সুলতান সুবুত্তগিনের পুত্র ছিলেন। হ্যাঁ, সুবুত্তগিনের পুত্র ছিলেন। আপনারা সকলেই জানেন এই এই যে কাবুল, গজনি, তারপরে আপনার ওই ইরানের ওই ইরান মানে পারস্যের ওই সাইডটাতে ওখানকার মানুষগুলো ছিলেন অত্যন্ত কষ্ট সহিষ্ণু। হ্যাঁ, বিশেষ করে আফগানিস্তানকে কখনো পরাস্ত করতে পারেনি। আপনারা সকলেই জানেন সেখানে ইংরেজরা গেছে, পরাস্ত হয়েছে, রাশিয়ানরা গেছে, পরাস্ত হয়েছে, আমেরিকানরা গেছে, পরাস্ত হয়েছে। এবং প্রাচীন মধ্যযুগে পুরো ভারতবর্ষ থেকে শুরু করে সমস্ত পৃথিবী তাদের শাসনের মানে শাসনভুক্ত ছিল মধ্যপ্রাচ্যের ওই সমস্ত শক্তিগুলোর থেকে। অত্যন্ত পরাক্রমশালী ছিল তারা। তো সেই গজনির একজন সুলতান ছিলেন সুবুত্তগিন, তার পুত্র হচ্ছে সুলতান মাহমুদ। তিনি সর্বমোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, আপনারা সকলেই জানেন। এবং সোমনাথ মন্দির লুণ্ঠনের একটা অভিযোগ তার দিকে কিন্তু ঐতিহাসিকগণ নিক্ষেপ করেন। তো তিনি একজন সর্বজন লুণ্ঠনকারী হিসাবে ভারতীয় ইতিহাসে কিন্তু চিহ্নিত আছেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের কাছ থেকে দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এক, সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কে? সুলতান মাহমুদ। এবং সুলতান মাহমুদ মোট কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তরটা কিন্তু হবে মোট 17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং ভীষণ রকম উল্লেখযোগ্য, কোনো আক্রমণ কোনো ভারতবর্ষের কোনো রাজশক্তি তারা কিন্তু প্রতিহত করতে পারেনি। এটা 1 নম্বর পয়েন্ট। সুলতান মাহমুদকে কেউ প্রতিহত করতে পারেনি। 2 নম্বর পয়েন্ট, ভারতবর্ষ শাসন করবার কোনো ইচ্ছে বা কোনো কিছু তার ছিল না যে ভারতবর্ষ শাসন করতে হবে, তিনি জাস্ট আসতেন, লুণ্ঠন করতেন, চলে যেতেন। ভারতবর্ষের প্রতি তার আলাদা কোনো লোভ ছিল না। পরের আবার 2-3 বছর পরে আসবো, ভারতবাসীরা আবার সম্পদ সব একত্রিত করুক, আমি নিয়ে চলে যাব, এরকম একটা ধান্দা ছিল, বুঝছেন? যে ভারতবর্ষটাকে আক্রমণ করব, ভারতবর্ষে আমি শাসন করব, শোষণ করব, এই সমস্ত চিন্তা ভাবনা সুলতান মাহমুদের ছিল না। তো অত্যন্ত উল্লেখযোগ্য একজন ঐতিহাসিক পুরুষ সুলতান মাহমুদ। এবং তিনি গজনির সুলতান ছিলেন, এটা আমরা সকলেই জানি। এখান থেকে দুটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, মাহমুদের আমলের 2 জন উল্লেখযোগ্য ব্যক্তি, একজন ছিলেন আল বিরুনি এবং একজন ছিলেন ফিরদৌসি। দুজনাই অত্যন্ত শ্রদ্ধেয় ঐতিহাসিক। আপনারা সকলেই জানেন ওই পিরিয়ডের যে ইতিহাসগুলো আমরা আজ এখানে বলছি সেগুলোর অনেকটাই কিন্তু আল বিরুনি এবং এই যে ফিরদৌসি এরা কিন্তু লিখে গেছেন। পরবর্তীকালে ইবন বতুতা, আপনারা জানেন, একজন মরক্কোর একজন প্রখ্যাত ভ্রমণিক, তিনি ভ্রমণ করতেন এবং তার কুতুবুল রেহেলা সম্ভবত বইটার নাম। আপনারা কি কেউ একটু মানে কনফার্ম করতে পারবেন ইবন বতুতার বইয়ের নাম কি? মনে আছে কারণ? জাকারিয়া, বইয়ের নামটা দেখো তো, আমার তো মনে হচ্ছে কেতাবুল রাহেলা এরকম কিছু। জাকারিয়া একটু সার্চ করে দেখো আর কি। হ্যাঁ স্যার, ইবন দেখছি। বতুতার বইয়ের নাম, হ্যাঁ এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আল বিরুনি তার সঙ্গে এসেছিলেন ভারতবর্ষে। এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ঐতিহাসিক আল বিরুনি তিনি কোন মুসলিম শাসকের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। এবং আল বিরুনির লেখা বই থেকে কিন্তু প্রাচীনকালের ভারতবর্ষ সম্পর্কে আমরা বিবিধ তথ্য কিন্তু জানতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। ওকে, পরের উল্লেখযোগ্য, তারপরে এখানে ওই যে আমাদের মোহাম্মদ ঘুরি তিনি ভারতবর্ষ আক্রমণ করছেন সেই কথাটাই বলা হয়েছে, যেটা আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে 1191 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন, যেটা তরাইনের প্রথম যুদ্ধ, যেখানে পৃথ্বীরাজ চৌহান দ্বারা আমাদের মোহাম্মদ ঘুরি পর্যুদস্ত হন। এবং ঠিক 1 বছর পরে তিনি সর্বোচ্চ শক্তি নিয়ে ভারতবর্ষের উপরে ঝাঁপিয়ে পড়েন এবং পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হন এবং চূড়ান্তভাবে তিনি সিংহাসন থেকে অপসারিত হন। এবং মোহাম্মদ ঘুরি এর নেতৃত্বে
তার প্রতিনিধি হিসাবে কুতুবউদ্দিন আইবক তিনি দিল্লির সিংহাসনে বসেন এবং তার প্রতিনিধি হিসাবে কিন্তু তিনি সিংহাসনে বসেছিলেন। তখনও তিনি কিন্তু স্বাধীন ছিলেন না, কিন্তু মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে কুতুবউদ্দিন আইবক তার মনিবদের কাছ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন এবং নিজেকে স্বাধীন সত্তা বিশিষ্ট সার্বভৌম শাসক হিসাবে কিন্তু পরিগণিত করেন এবং যার মধ্য দিয়ে কিন্তু আমাদের দাস বংশের বা মামলুক বংশের সূত্রপাত হচ্ছে দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায়। ফলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটাও এখানে বলা হয়েছে। এবং মোহাম্মদ ঘুরির মৃত্যুর সালটা বলা হচ্ছে 1206। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট যে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করেন এবং 1206টাকেই কুতুবউদ্দিন আইবকের সিংহাসন আরোহণের বছর হিসাবে চিহ্নিত করা হয়। কারণ তার আগে পর্যন্ত কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে কাজ করছিলেন, কিন্তু মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তিনি নিজেকে স্বাধীন সুলতান হিসাবে কিন্তু দাবি করেন। তো এই ছিল এই টপিক। তারপরের টপিকটা হচ্ছে বাংলায় তুর্কি অভিযান। দেখেন, বাংলায় তুর্কি অভিযান এটা শুধুমাত্র ইতিহাসের দিক থেকে নয়, আমাদের বাংলা সাহিত্যের, যেহেতু আমরা সকলেই বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা সময় আর কি, খুবই উল্লেখযোগ্য সময়। কারণ পুরো বাংলা সাহিত্যকে হ্যাঁ না এবার বলতো অল রেহেলা, হ্যাঁ কি নাম কি অল রেহেলা, অল রেহেলা লেখা আছে স্যার। কি লেখা আছে? অল রেহেলা, বিহারা। রেহেলা। আরেকটু হ্যাঁ অল আচ্ছা, কেতাবুল রেহেলা, মানে কেতাবটা তো জুড়ে দিতে হবে, কেতাবুল রেহেলা বইটির নাম। তাহলে আমি ঠিকই বলেছি, আমার মনে আছে আর কি। যাই হোক, তো 1204 খ্রিস্টাব্দ এটা খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার। তার আগে আপনারা জানেন বাংলাতে পালরা শাসন করছিল, তারও আগে শশাঙ্ক ছিল। শশাঙ্কের মৃত্যুর পরে নির্বাচিত মানে জনপ্রতিনিধিগণ মানে বাংলার প্রতিনিধিগণ গোপালকে সিংহাসনে বসালেন। গোপালের শাসন ব্যবস্থা চললো। এই বংশের একজন শ্রেষ্ঠতম রাজা ধর্মবল। তারপরে পাল বংশের যখন সময় অতিক্রান্ত হলো তখন সেনেরা এলো। সেন বংশের উল্লেখযোগ্য রাজা হচ্ছে বল্লাল সেন। তিনি কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন। এই যে বর্ণভেদ, বর্ণ প্রথা এর প্রবর্তক তিনি অত্যন্ত গোড়াপন্থী একজন সনাতন ধর্মের মানুষ ছিলেন। তো তারপরে তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে বসেন। এই লক্ষণ সেন খুবই উল্লেখযোগ্য একজন চরিত্র, কারণ তুর্কি আক্রমণের সঙ্গে লক্ষণ সেনের কিন্তু একটা সম্পর্ক আছে। কারণ আপনারা সকলেই জানেন 1204 খ্রিস্টাব্দে যখন আমাদের ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি তিনি মানে বাংলা আক্রমণ করছেন, সর্বপ্রথম তিনি বিহার জয় করলেন। বিহার থেকে তিনি যখন বাংলাতে ঢুকছেন আর কি, কথিত আছে তিনি অষ্টদশ মানে অশ্বারোহী নিয়ে বাংলা আক্রমণ করেছিলেন এবং আমাদের মানে নবম সম্রাট বলবো না, আমাদের যিনি বাংলার শাসক ছিলেন, কারণ সম্রাট অনেক বড় একটা কনসেপ্ট। হ্যাঁ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, গুপ্ত সম্রাট, দ্বিতীয় মানে বিক্রমাদিত্য, মানে সম্রাট অনেক বড় কনসেপ্ট। তো বাংলার যিনি শাসক ছিলেন তিনি ছিলেন লক্ষণ সেন। তিনি তার রাজধানী লক্ষণাবতী থেকে নদিয়াতে পালিয়ে গিয়েছিলেন। তার এই পলায়ন বৃত্তির সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাতেও ইসলামী শাসন ব্যবস্থার প্রবর্তন হয় এবং তার সূত্রপাত কিন্তু হয়েছিল ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজির ফলে আক্রমণের ফলে হঠাৎ করে একটা আবহাওয়া কিন্তু এবারে চেঞ্জ হবে। কারণ মুসলিম শাসকরা তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের সৃষ্টি, তাদের কৃষ্টি, তাদের ধর্ম, তাদের রাজনীতি সবটাই ভিন্ন ছিল। ফলে হঠাৎ করে যখন আমাদের ভারতবর্ষে তাদের শাসন কায়েম হলো, ফলে একটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, না রাজধর্ম হলো ধরেন ইসলাম, তারপরে রাজভাষা হলো আরবি ফার্সি। ফলে হঠাৎ করে বাংলাতেও কিন্তু একটা রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামূহিক একটা পরিবর্তন হলো। ফলে 1204 থেকে আপনারা সকলেই জানেন 1350, এই যে 150 বছরকে
বন্ধ্যত্ব যুগ বলা হচ্ছে আমাদের সাহিত্যের ক্ষেত্রে। তবে এখনকার আধুনিক গবেষকরা বলছেন যে সেই সময়ও কিন্তু সাহিত্য রচিত হয়েছে, কারণ সাহিত্য এমন একটি মাধ্যম যে মাধ্যমটাকে কিন্তু রুদ্ধ করে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো কারোর নেই। পৃথিবীর যে কোনো শাসক সমস্ত কিছু রোধ করে দিতে পারবে, কিন্তু সাহিত্যিকের কলম কিন্তু রোধ করতে পারবেন না। কারণ আপনারা সকলেই জানেন একজন সাহিত্যিক তিনি কিন্তু হাই তুলে আর পাঁচজনের মতো ঘুমাতে যান না, এই দেশের কিছু হবে না বলে ঘুমাতে যান না, তিনি শাসক শক্তির বিরুদ্ধে কিন্তু লড়েন। হ্যাঁ, শাসক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়ের পক্ষে লড়েন, কারণ একজন সাহিত্যিক কখনোই নিরপেক্ষ নয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। তো খুব স্বাভাবিকভাবে এই যে তুর্কি আক্রমণের ফলে যে আমরা বলি বন্ধ্যত্ব সময়, সাহিত্যের ক্ষেত্রে বন্ধ্যত্ব সময়, কিন্তু সেই সময়ও কিন্তু ধারাবাহিকভাবে সাহিত্য রচিত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্যতম সাহিত্য রচিত হয়নি বলে এবং সেই সমস্ত সাহিত্য আকরগুলো আমরা সেই অর্থে পাইনি বলে এই সময়টাকে বন্ধ্যত্ব যুগ বলা হচ্ছে সাহিত্যের। ফলে আমাদের ইতিহাসের পাশাপাশি আমাদের সাহিত্যের জন্য তুর্কি আক্রমণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1204 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। এই গেল তুর্কি আক্রমণ। এখান থেকে যে উল্লেখযোগ্য প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে, আমি একটুখানি দেখিয়ে দিই যে বখতিয়ারের সঙ্গে মাত্র 17 জন অশ্বারোহী ছিলেন এবং তাকে ধরে মোট 18 জন। এটা মনে রাখবেন, গল্পে আছে, এটা কিন্তু ঐতিহাসিকভাবে এর কোনো সত্যতা প্রমাণিত নয়, কথিত আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথিত। এবং তুর্কিরা বিনা যুদ্ধে মানে কোনো রকম প্রতিরোধ ছাড়াই তারা নদিয়া জয় করে নিয়েছিলেন এবং বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করেন এবং তিনি সেখানে রাজধানী স্থাপন করেন। এই হচ্ছে তুর্কি আক্রমণ। এবং আমরা তারপরের অধ্যায়ে যাব। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, এইটুকু বোঝা গেছে কিনা, এইটুকু কি বোঝা গেছে একটুখানি জানান। হ্যাঁ স্যার। ওকে, ঠিকঠাক বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিকঠাক কি বোঝাতে পারছি বলুন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিকঠাক স্যার, ঠিকঠাক বুঝতে বোঝা পারছি, যাচ্ছে? আচ্ছা, ভালোভাবে বুঝতে পারছি। ভালোভাবে বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমার একটু একটু ভালোবাসা আছে ইতিহাসের প্রতি, তো সেই জায়গা থেকে বোধহয় অনর্গল বলতে পারছি আর কি। যাই হোক। তো আমরা 7-এর আর যে বিষয়গুলো রয়েছে পরের অধ্যায়টায় আমরা যাব। এখানে অতীশ দীপঙ্কর সম্পর্কে বলা হচ্ছে। আপনারা সকলেই জানেন অতীশ দীপঙ্করের কথা। বাংলা কোন কবিতাতে আছে একটু আমাকে বলেন, এসএলএসটি তে পড়েছেন? আমরা উপেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতায়। রবীন্দ্রনাথ দত্তের আমরা আমরা কবিতায়। কবিতায়। তো অতীশ দীপঙ্কর আপনারা সকলেই জানেন অত্যন্ত উল্লেখযোগ্য একটি ক্যারেক্টার, আমাদের বাঙালি জাতিগত ঐতিহ্যের এক মহান প্রতীক। হ্যাঁ, সেই সময় অতীশ দীপঙ্কর তিনি একজন বাঙালি ব্যক্তি, তার কাছে পড়তে আসছে সুদূর চীন থেকে। তিব্বতের রাজা এসে ধর্ণা দিচ্ছে যে আমার দেশে একটু আপনাকে যেতে হবে, আমার মানুষদেরকে আপনাকে শিক্ষিত করতে হবে। এই বাঙালি ভারতবর্ষের মনীষীদের কথা যদি বলেন প্রাক স্বাধীনতা পর্বে, তো 10 জনের নাম করলে 6 জন বাঙালির নাম করতে হবে। এটা কথায় ছিল বাংলা যা আজ ভাবে ভারত ভাবে আগামীকাল। এই বাংলাদেশ রবীন্দ্রনাথকে দিয়েছে, এই বাংলা নেতাজি সুভাষকে দিয়েছে, এই বাংলা চিত্তরঞ্জন দাশকে দিয়েছে, এই বাংলা শরৎ চ্যাটার্জিকে দিয়েছে, বঙ্কিম চ্যাটার্জিকে দিয়েছে, নজরুল ইসলামকে দিয়েছে। বাঙালি জাতির কি পরিমাণ পদস্খলন হয়েছে আপনারা আমরা যদি অনুভব করি আমরা ভয়ঙ্কর রকম মর্মাহত হব যে একটি জাতির এমন পদস্খলন। আজ বাঙালি জাতি শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞান, বিজ্ঞান সব দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে।
সব বিরিয়ানি মানে বাঙালি যুব শক্তি সব বিরিয়ানির হাঁড়ির ছবি তুলতে ব্যস্ত। পকেট পরোটা রাজুকে নিয়ে ব্যস্ত। পকেট পরোটা রাজুকে চেনেন আপনারা? হ্যাঁ স্যার চিনি। স্যার ফেসবুকে তো ঢোকারই নেই ওদের জন্য। একদম। তো পকেট পরোটা রাজুর একটা গুণ আমি খুব দেখেছি। একজন পুরুষ কন্টেন্ট ক্রিয়েটার যদি ওর ভিডিও করতে যায় বা ছবি তুলতে যায়, ও খুব রূঢ় ভাবে কথা বলে, এই সরে যাও, আমাকে মানে বেচাকেনা হচ্ছে না, আমাকে আগে বেচাকেনা করতে হবে। সেই জায়গাতে যদি আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি, এটা আমি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি ওর ভিডিওগুলো দেখে। সেই জায়গাতে যদি কোনো একজন নারী কন্টেন্ট ক্রিয়েটার ওর ভিডিও করতে যায়, হ্যাঁ ম্যাডাম কোথা থেকে এসেছেন, কি হয়েছে, আপনার ফোন নাম্বারটা দেন, এই 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 কনসেপ্ট গুলো ওর মধ্যে আছে। তো আমাদের বাঙালি জাতির, আমি যেটা বোঝাতে চাইছি যে বাঙালি জাতির কি পরিমাণ পদস্খলন হচ্ছে, যে বাঙালি নেতাজির বঙ্গভূমি, রবি ঠাকুরের বঙ্গভূমি, অতীশ দীপঙ্করের বঙ্গভূমি, সেই বাঙালির এমন পদস্খলন মেনে নেওয়া যায় না। অতীশ দীপঙ্করের কাছ থেকে চীন দেশ থেকে মানুষজন পড়তে আসছে। অতীশ দীপঙ্কর সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা মহাবিহার, সমগ্র পৃথিবী থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসছে। আর সেই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানতম পণ্ডিত অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান শব্দের অর্থ হচ্ছে অতীশ দীপঙ্কর। তো সেই জায়গা থেকে এগুলো ভাবলেই খারাপ লাগে। এখন বাঙালি হচ্ছে টিকটকার বাঙালি, এখন বাঙালি হচ্ছে স্ট্রিট ড্যান্সার বাঙালি, এখনকার বাঙালি হচ্ছে বিরিয়ানি হাঁড়ি বাঙালি, এখনকার বাঙালি হচ্ছে পকেট পরোটা রাজু বাঙালি। তো সেই জায়গা থেকে একটা বিরাট পদস্খলন, যে বঙ্গজননী নেতাজির জন্ম দিয়েছে, সেই বঙ্গজননী আজ রাজুদা কাজুদাদের জন্ম দিচ্ছে। বাদ গেছে ডিজে অরুণ, নেট দুনিয়ার কোহিনূর ডিজে অরুণ। নাম শুনেছেন এগুলো? স্যার আমার দেখলে তো হাসি পায়, না স্যার। খেতে যাই তো কি জানি। তো অতীশ দীপঙ্করের কথা মনে পড়ুন, মানে আমরা পড়ার সঙ্গে সঙ্গে আমরা যেমন শ্রদ্ধায় অবনত হলাম, আবার আমাদের এই পদস্খলনে কিন্তু আমাদের মস্তক অবনত হয়ে গেল। একটা শ্রদ্ধায় অবনত হওয়া আর একটা হচ্ছে লজ্জায় অবনত হওয়া। তো এখন আমাদের মস্তক লজ্জায় অবনত হচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের পড়াতে ফিরি আর কি। তো আপনারা সকলেই জানেন অতীশ দীপঙ্কর আমাদের বাঙালি মনীষা আনার এক প্রবলতম সাফল্যের প্রতীক। তো অতীশ দীপঙ্কর তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা মহাবিহার সহ একাধিক সেই সময়ের একজন মহান বৌদ্ধ পণ্ডিত, বৌদ্ধ বাঙালি শিক্ষক। এবং তিনি তিব্বতে গিয়েছিলেন, তিব্বত থেকে আর ফিরে আসতে পারেননি আর কি। হ্যাঁ, তো তিব্বতেই তার মৃত্যু হয়। তো সেই জায়গা থেকে আমাদের বাঙালি মনীষার একজন উল্লেখযোগ্য ব্যক্তি। এবং অতীশ দীপঙ্কর যেহেতু ব্রাহ্মণ ছিলেন না, ফলে অতীশ দীপঙ্করের বাড়িকে এখনো নাস্তিক পণ্ডিতের ভিটে হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়। তো এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, ভদ্রলোকের জন্ম হচ্ছে বিক্রম মণিপুরের বজ্র যোগিনী গ্রাম। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অতীশ দীপঙ্করের জন্ম কোথায়? বিক্রম মণিপুরের বজ্র যোগিনী গ্রাম। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। এটিও একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অদন্তপুরী মহাবিহারের তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে শীলরক্ষিত, যিনি ছিলেন অদন্তপুরী মহাবিহারের একজন শিক্ষক আচার্য। তিনি তার নামকরণ করেন দীপঙ্কর শ্রীজ্ঞান। আপনারা সকলেই জানেন দীক্ষা নিলে একটা নতুন নাম নিতে হয়। যেমন আমাদের নরেন্দ্রনাথ, যিনি বিলে নামে ছোটবেলায় পরিচিত ছিলেন, বিবেকানন্দ। তিনি পরে বিবেকানন্দ রূপে সমাধিক পরিচিত হলেন এবং বিশ্ব মঞ্চে
ভারতবর্ষটাকে পরিচয় করিয়ে দিলেন। তো দীক্ষা নিলে নতুন নাম নিতে হবে, খুব স্বাভাবিক। অতীশ দীপঙ্করও নাম নিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি সম্ভবত বিক্রমশিলা মহাবিহার, অদন্তপুরী মহাবিহার, সোমপুরী মহাবিহারের আচার্য এবং অধ্যক্ষ ছিলেন। শুধু আচার্যই ছিলেন না, তিনি অধ্যক্ষও ছিলেন। এবং আরো একটি উল্লেখযোগ্য প্রশ্ন হয়েছে, তিব্বতের রাজা জ্ঞান প্রভ, তিনি এই ভদ্রলোক, তার অনুরোধে তিনি তিব্বতে গিয়েছিলেন এবং তিব্বতে গিয়ে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার করেছিলেন। তিব্বতের রাজধানী লাসা। লাসাকে কি নগরী বলা হয় বলেন তো? ভূগোল থেকে একটা প্রশ্ন ধরি, যদি ওই বইতে নেই। নিষিদ্ধ শহর বলা হয় স্যার। লাসাকে বলা হয় নিষিদ্ধ নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর আর কি। হ্যাঁ, এক সময় তিব্বত কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল, কিন্তু এখন চীন তারা তিব্বতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানেন না, তারা তিব্বতকে নিজেদের ভূখণ্ড বলেই মনে করেন। ফলে তিব্বত এখন আর স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় না। তো এই যে লাসাতে তার সমাধি রয়েছে, এখনো বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ একটি ধর্মক্ষেত্র এই অতীশ দীপঙ্করের সমাধি লাসাতে যেটা রয়েছে আর কি। আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কবিতায় বলেছেন যে কথাটা, সেটা বইতেও সেটাও লেখা আছে, সেটা আমরা একটু পড়বো। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ, তিব্বতে বাঙালি দীপঙ্কর। তো অসাধারণ একটি শ্রদ্ধেয় আমাদের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে দিয়ে আমরা পেয়েছিলাম, যেটা আমরা এসএলএসটির সময় পড়েছিলাম। তো অতীশ দীপঙ্কর খুব উল্লেখযোগ্য একটা ক্যারেক্টার। এরপরে সপ্তম শ্রেণীর যে চতুর্থ অধ্যায়টি রয়েছে, সেটা হচ্ছে দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা। তো দিল্লির সুলতানি শাসন ব্যবস্থাটা, এটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আমি উল্লেখযোগ্য বিষয়গুলো বলে দিয়েছি, তারপরেও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেইগুলো একটু আপনাদের সঙ্গে আলোকপাত করছি তথ্য আকারে। তো বইতে বলা হচ্ছে মোহাম্মদ ঘুরি তিনি মারা গেছেন 1206 খ্রিস্টাব্দে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাল, মোহাম্মদ ঘুরির মৃত্যু। তো 1206 খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন। সেই সময় আমাদের দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় কুতুবউদ্দিন আইবক রয়েছে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে সুলতান রূপে দাবি করেন এবং সুলতান উপাধি নেন, এবং সমস্ত তার মনিবদের কাছ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেন এবং দিল্লির শাসন ব্যবস্থায় একটি স্বাধীন শাসন ব্যবস্থা কায়েম করেন। এটাই কিন্তু কুতুবউদ্দিন আইবকের অন্যতম শ্রেষ্ঠ একটা কৃতিত্ব যদি আপনারা বলেন এটাই। মাত্র 4 বছর তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন, উল্লেখযোগ্য তেমন কিছুই তিনি করতে না পারলেও একটা সুপ্রতিষ্ঠিত এবং শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি স্থাপক হিসাবে তিনি কিন্তু ইতিহাসে অত্যন্ত শক্তিশালী একটি জায়গাতে অবস্থান করবেন, একটু কিন্তু বলাই বাহুল্য। তো তারপরে খলিফা এবং সুলতানের সঙ্গে সম্পর্ক, সেই সময় আপনারা সকলেই জানেন, আমি পূর্বেই বললাম, খলিফাদের একটা অপরিমেয় ক্ষমতা ছিল। পৃথিবীর ইতিহাসে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে খলিফার সম্পর্কে একটা কিন্তু বিরাট শ্রদ্ধা এবং সম্মানের জায়গা ছিল আর কি। আপনারা সকলেই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তুর্কির যে খলিফাতন্ত্র ছিল, সেই খলিফাতন্ত্রের পতন যখন মিত্র শক্তি করলো, তখন আমাদের ভারতবর্ষের মুসলমানরা কিন্তু এই বিষয়টা মেনে নেননি। তারা খিলাফত আন্দোলন চালু করেছিলেন। আপনাদের মনে আছে খিলাফত আন্দোলনের কথা? খিলাফত আন্দোলনের কথা মনে আছে আপনাদের? 1919 কি ভুলে গেছেন? 1919 জালিয়ানওয়ালাবাগের কথা মনে আছে। জালিয়ানওয়ালাবাগের কথা মনে আছে। 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল মুসলিমদের মধ্য দিয়ে। তো আমাদের গান্ধীজি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন, আপনারা সকলেই জানেন। তো গান্ধীজি পুলকিত হলেন বিষয়টা নিয়ে, যে এই একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ? না, হিন্দু এবং মুসলমান একত্রিত হয়ে ভারতবর্ষে কিন্তু একটা বৃহত্তর গণজাগরণ বা গণ আন্দোলনের একটা সুযোগ কিন্তু মহাত্মা গান্ধী পেলেন। তিনি খিলাফত আন্দোলনটাকে মেনে নিলেন।
খিলাফত আন্দোলন মেনে নিলেন এবং মুসলিমরা গান্ধীজিকে আন্দোলনের নেতা হিসেবে নির্বাচন করলেন, যে গান্ধীজি হচ্ছে এই আন্দোলনের নেতা। তো খিলাফত আন্দোলনের দুটি পয়েন্ট এবং আরো ভারতবর্ষের সমস্ত অন্যায় অবিচারের প্রতি ইংরেজরা যে অন্যায় অবিচার করছিল সেই পয়েন্টগুলো যুক্ত করে দিয়ে গান্ধীজি একটি সম্মিলিত হিন্দু মুসলমানের পক্ষ থেকে একটা সম্মিলিত আন্দোলন পরিচালিত করেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় প্রথম অসহযোগ আন্দোলন। নাম কি? 1920 অসহযোগ আন্দোলন। এবং গান্ধীজির আন্দোলনটাই তো অসহযোগ। গান্ধীজির পুরো ক্যারিয়ারে, পুরো তার যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনে তো অসহযোগটাই তিনি করেছেন। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সবটাই তো অসহযোগ। হ্যাঁ, শাসকের বিরুদ্ধে অসহযোগ। তো সেই অসহযোগ আন্দোলনটাও তিনি করেছিলেন আর কি। যাই হোক, তো যে কথা বলছিলাম, এই যে খলিফা এবং সুলতানের সম্পর্ক, সেই সময় সমগ্র ইসলামী শাসন ব্যবস্থার প্রধানতম ছিলেন খলিফা, এবং ইসলামী শাসন ব্যবস্থা যত দূর পর্যন্ত বিস্তৃত ছিল তার একেবারে সর্বোচ্চ প্রধান হিসেবে কিন্তু বিবেচিত হতেন খলিফা। তো আমাদের ইলতুৎমিশ তিনি খুবই সুচতুর ভাবে, আপনারা সকলেই জানেন, খলিফার কাছ থেকে স্বীকৃতি নিয়ে আসেন যে আমি খলিফার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করব আর কি। এটাও পয়েন্টে রাখা হচ্ছে যে খলিফা ও সুলতানের সম্পর্ক। এখানকার উল্লেখযোগ্য কিছু প্রশ্ন যদি আমরা বলি, এখানকার উল্লেখযোগ্য প্রশ্ন একটাই হচ্ছে কুতুবউদ্দিন আইবক তিনি খলিফাকে ভেট পাঠান, খলিফাকে বিভিন্ন রকম উপঢৌকন পাঠান এবং উপঢৌকন পাঠিয়ে তিনি খিলাফতের অনুমতি নেন। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রশ্ন যে দিল্লির কোন শাসক খলিফার প্রতিনিধি হিসেবে নিজের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন? উত্তর কিন্তু হবে ইলতুৎমিশ। আচ্ছা, খলিফা কবে অনুমোদন দিয়েছিলেন? খলিফা অনুমোদন দিয়েছিলেন 1229 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট একটি তথ্য, ইলতুৎমিশকে খলিফা অনুমোদন দিয়েছিলেন 1229 খ্রিস্টাব্দে। এই সাল তারিখগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আমি যদিও নোটস দিয়ে দেবো, তারপরেও ক্লাসটা বারবার দেখবেন। 1229 খ্রিস্টাব্দে খলিফা অনুমতি দেন এবং সুলতান আমাদের ইলতুৎমিশ তার মুখ দ্বারাই নিজেকে খলিফার প্রতিনিধি হিসাবে লিখতে পারতেন, কিন্তু খলিফার প্রতিনিধি তিনি যে মুদ্রাটা পরিচালন করেছিলেন সেখানে তিনি লিখতেন তিনি খলিফার প্রতিনিধি। ফলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তিনি এই অনুমোদনটা পেয়েছিলেন আর কি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ফিরোজ শাহ তুগলক, এছাড়াও ফিরোজ শাহ তুগলক আপনারা সকলেই জানেন। ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ ফিরোজ শাহ তুগলক আপনারা সকলেই জানেন খুবই উল্লেখযোগ্য একজন রাজা আর কি, তুগলক বংশের উল্লেখযোগ্য একজন শাসক, যিনি অত্যন্ত দানশীল ছিলেন, অত্যন্ত সেবাপরায়ণ একজন শাসক ছিলেন। এই যে দাতব্যখানা বলেন বা চিকিৎসা ব্যবস্থায় বিরাট উন্নতি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। হ্যাঁ, কার চাচাতো ভাই আপনারা বলতে পারবেন? ফিরোজ শাহ তুগলক কার চাচাতো ভাই? ফিরোজ শাহ তুগলক কোন সুলতানের চাচাতো ভাই বলতে পারবেন? কাকার ছেলে? মোহাম্মদ বিন তুগলকের। মোহাম্মদ বিন তুগলকের। মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলককে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। ফলে মোহাম্মদ বিন তুগলক তার প্রতিনিধি হিসাবে ফিরোজ শাহ তুগলককে নির্বাচন করেন এবং ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের পরবর্তীকালে তুগলক বংশের শাসক হন এবং তিনি অত্যন্ত দানশীল শাসক ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত দানবীর শাসকরা এসেছেন তাদের মধ্যে ফিরোজ শাহ তুগলক কিন্তু অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন। তো ফিরোজ শাহ তুগলক ইনি দুইবার খলিফার অনুমোদন এনেছিলেন এবং খলিফাকে অনুমোদন আনতে গেলে খলিফাকে অনেক ভেট দিতে হতো, উপঢৌকন দিতে হতো এবং বশ্যতা স্বীকার করতে হতো যে আমি আপনার বশ্যতা স্বীকার করছি, আমি আপনার প্রতিনিধি, আমি ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম করছি আর কি। তো ফিরোজ শাহ তুগলক এটাও একটা ইম্পর্টেন্ট, উনি দুইবার খলিফার অনুমোদন পেয়েছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আসতে পারে, কোন খলিফা কোন সুলতান দুইবার খলিফার অনুমোদন পেয়েছিলেন? সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক। আপনাদেরকে 30 সেকেন্ড আমি একটু অপেক্ষা করাবো।
30 সেকেন্ড পরে আবার কথা বলছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, এই সহনশীলতা দেখানোর জন্য। তো আমরা তারপরে যাই আর কি। তো যেটা বলছিলাম যে এবার আমরা কুতুবউদ্দিন আইবক, আমরা দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা যেটা রয়েছে সেটা নিয়ে একটু আলোকপাত করব। কে কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জায়গা থেকে আমি একটু একটু বলে যাচ্ছি, যদিও আমি পূর্বে এই সালগুলো বলে দিয়েছি, তারপরেও একটু বলি। 1206 থেকে 10, 4 বছর আমাদের কুতুবউদ্দিন আইবক তিনি দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় শাসক হিসাবে ছিলেন, এবং ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জাস্ট মৃত্যুর পরে 1211 থেকে 36 মানে 1236 অনেকটাই সময় তিনি ছিলেন আর কি। পরবর্তীকালে তার উত্তরাধিকারীদের মধ্যে লড়াই ঝগড়া ইত্যাদি হলো, আপনারা সকলেই জানেন, এবং তার বিদুষী কন্যা সুলতানা রিজিয়া তিনি 1236 থেকে 1240 মাত্র 4 বছরের জন্য ভারতীয় ইসলামী শাসনের একমাত্র নারী শাসক সুলতানা রিজিয়া। সেই দিক দিয়ে তিনি অত্যন্ত উল্লেখযোগ্য। চিহলগানি বলে একটা, আপনারা সকলেই জানেন, চিহলগানি একটা সংগঠন ছিল আর কি তৎকালীন সময় আমির উমরাওদের। এই চিহলগানি আমির উমরাও সংগঠনের শাসক মানে যারা ছিলেন আর কি, প্রতিনিধিরা ছিলেন, তারা তার বিরোধিতা করেন এবং তাকে পরাস্ত করেন। তো এটা ছিল খুবই উল্লেখযোগ্যতম প্রশ্ন। এবং রিজিয়ার আরেকটা উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, উলেমাদের সমস্ত আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পয়েন্ট, যে কে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। সেখানে যদি সুলতানা রিজিয়া বিকল্পে থাকে অবশ্যই কিন্তু সেটা উত্তর হবে। জিজিয়া কর সম্পর্কে আমি আপনাদেরকে বলি। জিজিয়া কর হচ্ছে
ধরেন একটি ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে একজন অমুসলিম তিনি যদি বসবাস করেন, তার সামূহিক নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম শাসকরা তাদের কাছ থেকে একটা কর আদায় করতো, অতিরিক্ত একটা কর। অন্যান্য সবাইকে যে করগুলো দিতে হতো, একজন অমুসলিমকে একটা অতিরিক্ত কর দিতে হতো, যেটা হচ্ছে তার নিরাপত্তার জন্য তাকে এই করটা প্রদান করতে হতো, যেটাকে বলা হতো জিজিয়া কর। তো এই জিজিয়া করটা সুলতানা রিজিয়া তিনি আমির উমরাওদের আপত্তি সত্ত্বেও তুলে দিয়েছিলেন, এবং তার বিরল ভোজনের মানে তাদের বিরল ভোজনের কিন্তু এটাও একটা অন্যতম কারণ ছিল। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। গিয়াসুদ্দিন বলবন এই পিরিয়ডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, গিয়াসুদ্দিন বলবন। হ্যাঁ, এবং এই যে 40 চক্র, আমির উমরাওদের যে 40 জন মিলে একটা সংগঠন করেছিল, যেটাকে আমরা বলছি চিহলগনি। তো এই 40 চক্রের প্রধান ছিলেন এই গিয়াসুদ্দিন বলবন, এবং তারই ষড়যন্ত্রে কিন্তু আমাদের সুলতানা রিজিয়ার পতন ঘটে আর কি। তো সুলতানা রিজিয়ার মৃত্যুর পরে বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। ইলতুৎমিশের ছেলে নাসির উদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে এই তুর্কি যে আমির উমরাওরা তারা জনপ্রিয় হয়ে ওঠেন। আপনারা সকলেই জানেন সুলতানা রিজিয়ার মৃত্যুর পরে ইলতুৎমিশের পুত্রদেরকে সিংহাসনে বসানো হয়, যদিও তারা স্থায়ী শাসক হিসেবে কেউই ছিল না, কারণ আমি পূর্বেই বলেছি তারা কিন্তু একেবারে যোগ্য শাসক ছিলেন না। ফলে 1266 খ্রিস্টাব্দে আমাদের গিয়াসুদ্দিন বলবন তিনি ইলতুৎমিশের যে কুতুবুদ্দিন আইবক প্রবর্তিত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে হটিয়ে দিয়ে নিজেই দিল্লির সিংহাসনে আসীন হন। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, গিয়াসুদ্দিন বলবন তিনি কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হিসেবে নিজেকে জাহির করেছিলেন? উত্তর কিন্তু হবে 1266 খ্রিস্টাব্দ। এই গিয়াসুদ্দিন বলবন অত্যন্ত কার্যকারী একটি চরিত্র, এবং বলবনের পরে তার উত্তরাধিকারীরা প্রায় 3.5 দশক দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় তারা কিন্তু শাসন করেছিলেন আর কি। খুবই উল্লেখযোগ্য একটি ক্যারেক্টার। আলাউদ্দিন খিলজি, এর পরের পয়েন্টটা এই বইটাতে রাখা হচ্ছে আলাউদ্দিন খিলজির কথা। আপনারা সকলেই জানেন আলাউদ্দিন খিলজি হচ্ছেন সুলতানি শাসন ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী একজন শাসক। আপনাদের সকলের রেশন কার্ড আছে? রেশন কার্ড আছে সকলের? রেশন হ্যাঁ কার্ডের স্যার, প্রবর্তক বাজার হচ্ছে নিয়ন্ত্রণ। আলাউদ্দিন খিলজি। সকলের আছে রেশন কার্ড? বলেন তো এই রেশন ব্যবস্থার প্রবর্তক কে? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি রেশন ব্যবস্থার প্রবর্তক। হ্যাঁ, তো সেই এখনো সেইটাই রয়েছে, সেইটাই আছে। আর শেরশাহ সূরি দিল্লির শাসকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যতম শাসক। মাত্র 5 বছর তিনি শাসক ছিলেন, কিন্তু তার তার সম্পর্কে পাতার পর পাতা ইতিহাস কিন্তু লিখিত হয়েছে। এতটাই শক্তিশালী এবং সুযোগ্য শাসক ছিলেন শেরশাহ সূরি। এই যে কাবুলিয়াত, পাট্টা, এসব তার প্রবর্তন। গ্যাংটক রোড, যেটা জিটি রোড আর কি, সব তার একটা মহৎ দান আর কি। এবং শেরশাহ সূরি যদি নিহত না হতেন আর কি, তাহলে কিন্তু ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো। ভারতবর্ষ হয়তো আরো অনেক উপরে চলে যেতে পারত। অত্যন্ত উল্লেখযোগ্য একজন শাসক ছিলেন শেরশাহ সূরি। যাই হোক, এই পিরিয়ডের সবচেয়ে উল্লেখযোগ্য শাসক হচ্ছেন আলাউদ্দিন খিলজি। এবং আলাউদ্দিন খিলজি আপনারা সকলেই জানেন কাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, বলতে পারবেন? জালাউদ্দিন খিলজিকে। জালালউদ্দিন খিলজি কে ছিলেন? আলাউদ্দিন খিলজির কাকা। আলাউদ্দিন খিলজির কাকা ছিলেন জালালউদ্দিন খিলজি। আপনার সিনেমা দেখে বলছেন নাকি? না, সে এই 7-এর ইতিহাস বইটা একটু পড়েছিলাম, আচ্ছা আচ্ছা। আগে পড়েছিলাম। এবং আলাউদ্দিন খিলজি থেকে এখানে আর একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন খিলজি প্রথম দিল্লির শাসক যিনি দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, এবং দাক্ষিণাত্য অভিযান করে তিনি যখন সমস্ত সম্পদ নিয়ে এসেছেন, তখন জালালউদ্দিন খিলজিকে বললেন যে চাচাজি, আমি অনেক মণিমুক্তা এনেছি,
হুম। তো জালালউদ্দিন খিলজি যেহেতু শাসক সবসময় লোভী হন, জালালউদ্দিন খিলজি খুব লোভে লোভে ভাতিজার সঙ্গে দেখা করতে গেছে, ভাইপোর সঙ্গে দেখা করতে গেছে, এবং ভাইপো চাচাকে হত্যা করবে পূর্বে ষড়যন্ত্র করে রেখেছিলেন। যখনই চাচা তার সঙ্গে মিলিত হতে গেছেন, ভাইপো গোপনে তার ষড়যন্ত্রকারীদেরকে ইশারা করে দিয়েছেন এবং তারা জালালউদ্দিন খিলজিকে হত্যা করে দিয়েছে, এবং আলাউদ্দিন খিলজি তারপরে শাসক বনে বসেন আর কি। তো বা এই যে শাসন ব্যবস্থাগুলোতে না, ভাই ভাইকে হত্যা করছে, বাবা ছেলেকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করছে। মোহাম্মদ বিন তুগলক আর কি নিজের বাবাকে হত্যা করলো, গিয়াসউদ্দিন তুগলককে নির্মমভাবে হত্যা করলো ষড়যন্ত্র করে। তো এই ইতিহাস, এই সৃষ্টি, এই কালচারটা কিন্তু সেই সময় ছিল। ফলে রবার্ট ক্লাইভ যখন বললো, রবার্ট ক্লাইভের একটা কথা আছে, রবার্ট ক্লাইভ বলছে আমরা যখন মুর্শিদাবাদে প্রবেশ করছি, নবাব সিরাজের পতনের পরে, নবাব সিরাজ তখন বন্দী, নবাব সিরাজকে হত্যাও করা হয়ে গেছে। বলছে আমরা যখন মুর্শিদাবাদে প্রবেশ করছি, মুর্শিদাবাদের মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে। বলছে প্রত্যেকে যদি একটা করে এরকম ঢিল ছুঁড়ে মারতো, রবার্ট ক্লাইভ বলছেন তার আত্মজীবনীতে, প্রত্যেকে এরকম করে একটা ঢিল ছুঁড়ে মারলে আমরা ওখানেই হত হয়ে যেতাম। কিন্তু কেউ কিন্তু ঢিল ছুঁড়ে মারেনি। কেন বলেন তো? কারণ তখন ছিল এটাই কালচার। কারণ আমাদের মুর্শিদ কুল্লি খাঁর যিনি নাতি ছিলেন, সরফরাজ খাঁ, সরফরাজ খাঁকে সিরাজের নানা আলিবর্দী খাঁ হত্যা করেছিলেন। আবার সিরাজকে হত্যা করেছে মীর জাফর। তখন মানুষ কিন্তু এটা ভেবে নিত যে ঠিক আছে, এটা চলতো এইভাবেই চলবে, তারপরে মীর জাফরকে কেউ হত্যা করবে, এইভাবে চলবে। তখনও মানুষ জানে না যে ইংরেজরা পুরো বাংলাটাকে দখল করে নেবে, শোষণ করবে, শাসন করবে। এটা মানুষের চিন্তা ভাবনা ছিল না, যে নবাবরাই তো শাসন করবে এবং এটা চলে আর কি। ফলে এই যে সুলতানি শাসন ব্যবস্থাতেও না এই মৃত্যুর খেলা, রক্তের হোলি, এগুলো কিন্তু চলেছে। ফলে এগুলো সেই সময় অতটা নিন্দিত ছিল না। তো এবং আলাউদ্দিন খিলজি দক্ষিণাত্য থেকে আরেকজনকে নিয়ে এসেছিলেন, যার নাম, যিনি পরবর্তীকালে আলাউদ্দিন খিলজির অন্যতম শ্রেষ্ঠ একজন সেনাপতি হন এবং বৃদ্ধ বয়সে আলাউদ্দিন খিলজিকে যে বিষ প্রয়োগে হত্যাও করেন। নাম কি তার? মালিক কাফুর, যাকে দাক্ষিণাত্য থেকে নিয়ে এসেছিলেন আলাউদ্দিন খিলজি এবং তাকে নিজের প্রধান সেনাপতি নির্বাচিত করেছিলেন। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আলাউদ্দিন খিলজি যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন তাকে কিন্তু বিষ প্রয়োগে হত্যা করেছিলেন এই মালিক কাফুরি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে ওরা পয়েন্ট করেছে আমাদের ইবন বতুতার একটা পয়েন্ট আছে। ইবন বতুতার যে ভারত ভ্রমণ ইতিহাস, তার নাম হচ্ছে অল রিহলা। এটা তার একটি ভ্রমণমূলক গ্রন্থ এবং তিনি মোহাম্মদ বিন তুগলক সময়ে কিন্তু ভারতবর্ষ পরিভ্রমণের জন্য এসেছিলেন। ফাহিয়েনের নাম শুনেছেন আপনারা? ফাহিয়েন, হিউ হেন শান, নাম শুনেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হিউ হেন শান কার আমলে এসেছিলেন বলেন তো? হ্যাঁ স্যার। হিউ হেন শান কার ইবন আমলে বতুতা। এসেছিলেন? ইবন বতুতা। হিউয়েন সাং কোন রাজার আমলে এসেছিলেন, আমি সেটা জানতে চাইছি। হর্ষবর্ধন স্যার। হর্ষবর্ধন, স্যার একেবারে। মেগাস্টিনি। না, মেগাস্থানিস তো এসেছেন আমাদের এর সঙ্গে, ওই সেলুকাসের সঙ্গে। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ, সত্যি বিচিত্রই বটে। তো মেগাস্থানিসের বইয়ের নাম কি? ইন্ডিকা। ইন্ডিকা। ইন্ডিকা আমরা গ্রন্থ। ছোটবেলাতে এগুলো পড়েছি, দেখেছেন ছোটবেলার মাইন্ড কত পরিষ্কার থাকে। একদম ছোটবেলায় বোধহয় 3-তে না 4-এ ইতিহাসটা আছে। গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি মাত্র 32 বছর বয়সে এরকম সর্বব্যাপী শাসক আর কিন্তু পৃথিবীর ইতিহাসে সেই অর্থে আসেন। হ্যাঁ, তৈমুর লং, তিনি চেঙ্গিস খান, তৈমুর লং কেন বলছি, চেঙ্গিস খান এবং আলেকজান্ডার দ্য গ্রেট,
এই দুইজন শাসক ছিলেন একদম পৃথিবীর মানে সমগ্র পৃথিবীটাকেই তারা নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এবং চেঙ্গিস খান নাকি মানে যেখানে যেতেন আর কি সেটা নির্বিচারে হত্যা করতেন। চেঙ্গিস খান প্রবেশ করবার আগে সেখানকার ইতিহাস একরকম থাকতো, চেঙ্গিস খান যে রাস্তা দিয়ে যেত সে রাস্তা শ্মশান হয়ে যেত। লক্ষ লক্ষ মানব হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন চেঙ্গিস খান। এবং তার পৌত্র হলাকু খাঁ, তিনিও অত্যন্ত নৃশংস বর্বর একজন শাসক ছিলেন। তো আলেকজান্ডার দ্য গ্রেট আপনারা সকলেই জানেন, তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং একটা ছোট্ট রাজ্যের শাসক, বড় বড় শাসকরা সবাই তার বর্ষতা স্বীকার করেছে, পদানত হয়েছে, অবনত মস্তকে তার পায়ে নতজানু হয়েছে, কিন্তু একজন ছোট্ট রাজ্যের একটি শাসক যিনি আলেকজান্ডার দ্য গ্রেটের বশ্যতা স্বীকার করেনি। এবং আলেকজান্ডার দ্য গ্রেট তার বিরুদ্ধে এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তাকে মিত্রতম ভাবে আলিঙ্গন করেছিলেন এবং তার রাজ্য তাকে উপঢৌকন দিয়েছিলেন। বলেন তো সেই রাজার নাম কি? পুরু, রাজা পুরু। পুরু 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 ছিলেন তিনি। আলেকজান্ডার মানে ছোট অসম একটা যুদ্ধ আর কি। আলেকজান্ডার হচ্ছে বিশ্ব বিজেতা, আর পুরু যিনি ছিলেন আর কি তিনি একদম ছোট্ট একটি রাজ্যের শাসক ছিলেন। তারপরেও বিনা যুদ্ধে নাহি দিব সুযোগ্য মেদিনী, এই বোধে তিনি উদ্বুদ্ধ ছিলেন এবং তিনি আলেকজান্ডার দ্য গ্রেটের বিরুদ্ধে দাঁড়িয়ে যান এবং তাকে পরাস্ত করবেন এই অভিলাষে। কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট তিনি হাসছেন পুরুর বিরক্ত দেখে। পুরুকে বলল, পুরু তোমাকে যুদ্ধ করার দরকার নেই, আমি আমি তোমার কাছে বর্ষতা স্বীকার করছি, তুমি আমার বন্ধু, তুমি যে সাহস দেখিয়েছো। হ্যাঁ, একটা পিঁপড়ে যদি হাতির সঙ্গে লড়াই করতে যায় তাহলে হাতি তো হাসবে, বলে তোর লড়াই করার দরকার নেই, আমি হার মেনেছি, তুই জিতেছিস। তো এইরকম একটা পরিস্থিতি হয়েছিল। এবং সেই সময় ভারতবর্ষে কোন সাম্রাজ্য ছিল আপনারা বলতে পারবেন? ভারতবর্ষে কারা শাসন করছিলেন? আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন ভারতবর্ষে কারা ছিলেন শক্তিশালী শাসক? নন্দ বংশের নাম শুনেছেন? নন্দ বংশ, হ্যাঁ স্যার। ধননন্দ, অত্যাচারী রাজা ধননন্দ, তাকে পরাস্ত করে সিংহাসনে বসেছিলেন কে? নাম কি ভদ্রলোকের? স্যার, চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন সেলুকাসের কন্যা হেলেনাকে। এই মনে হয় প্রথম মানে ইন্টারন্যাশনাল বিবাহ, বলেন প্রথম ইন্টারন্যাশনাল বিবাহ কি না? কি আপনারা নিশ্চুপ হলেন কেন? ভারতীয় আর একজন গ্রিক নারীর বিবাহ, এটা প্রথম ইন্টারন্যাশনাল বিবাহ না? তো যাই হোক, তো অনেকে বলেন আর কি ধননন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাস্ত করেছিলেন সেলুকাসের সহায়তায় এবং তার প্রধান উপদেষ্টা ছিলেন কূটনৈতিক মহাগুরু চাণক্য। যিনি আজও যাকে আমরা খুব বড় একজন মানে উপদেষ্টাকে আমরা বলি চাণক্য, কৌটিল্য, যার গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। কৌটিল্যের গ্রন্থের নাম অর্থশাস্ত্র। এখনো মানে সমধিক মানে ঐতিহাসিক শক্তিশালী সাহিত্য মন্ডল তত্ত্ব আছে স্যার। একদম একদম। তো এই এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে। তো ইবন বতুতার বিবরণ এখানে পয়েন্ট করা হয়েছে। তারপরে দিল্লি সুলতান শাসন ব্যবস্থা, পানিপথের যুদ্ধ, এটা সেটা মুঘল সাম্রাজ্য, বাকিটুকু আমরা পরের দিন করে দিই। আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। আর ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটুখানি জানান। ক্লাস বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রত্যেকে বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমরা বাকি দিন মুঘল সাম্রাজ্যটা করব। মুঘল সাম্রাজ্যটা করলে তারপরে আমাদের আর থাকবে মুঘল সাম্রাজ্যের পরে থাকবে নবম শ্রেণী সপ্তম শ্রেণীতে মুঘল সাম্রাজ্যটাই আছে লাস্ট। জীবনযাত্রা, সংস্কৃতি এগুলো আমরা মানে যখন প্রশ্ন দেব আর কি, প্রশ্ন উত্তর দেব, তখন আমরা এইগুলো করে নেব। মুঘল সাম্রাজ্যটাই বোধহয় লাস্ট আছে 7 এর বইতে। হ্যাঁ, মুঘল সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের সংকট, এটাই মানে মুঘল সাম্রাজ্যটা 7 এর বইতে লাস্ট। আমাদের আর একটা ক্লাসে ক্লাস 7 কমপ্লিট হয়ে যাবে আর কি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এবং যে নোটস গুলো আমরা মানে তৈরি হচ্ছে আর কি, যে নোটস গুলো, আমার মনে হয় না ওর বাইরে কোনো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এবং ওটা একটি বই আকারে প্রকাশিত হবে বলে আমি এক্ষুনি আপনাদেরকে সেটা দিতে পারবো না, যেটা কপিরাইট মানে লঙ্ঘিত হবে আর কি। তো বইটি প্রকাশের সাথে সাথে বা বইটি রেডি হওয়ার সাথে সাথে আমি আপনাদের নোটস গুলো দিয়ে দেবো। এখন আমরা শেষ করে নিই ব্যাপারটা। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। স্যার প্রশ্ন করার জন্য তো পড়তে হয়, বই টই লাগে, তা আমরা তো বই টই নেই আর পড়িও না, তা আপনাকে কি কোশ্চেন করব? ওকে ওকে। আর আপনি যেটুকু বলেছেন বুঝেছি, মানে আচ্ছা, ছোটবেলায় পড়তাম তো তখনকারটা আস্তে আস্তে মনে পড়ছে। ওকে ওকে। বইটা আপনারা একটু সম্ভব হলে কালেক্ট করবেন বইগুলো। হ্যাঁ, এবং নবম দশমের বইটা পড়লেই যথেষ্ট। এইগুলোই নবম দশমে আছে, বুঝেছেন? কারণ ইতিহাস তো আর নতুন করে লিখিত হয়নি, ভূগোলও তো নতুন করে লিখিত হয়নি। ওই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে নবম দশমের ইতিহাস আর ভূগোল বইটা পড়লেই যথেষ্ট, ওর বাইরে আর নেই। এই যেটাই সুলতানি সাম্রাজ্য, যেটাই মুঘল সাম্রাজ্য, যেটাই গুপ্ত সাম্রাজ্য, সব নবম দশমে আছে। ফলে অন্তত নবম দশমের বইটা কালেক্ট করে নেন বাড়িতে। সেই পুরানো 2005, 6, 7 সালের ইতিহাস ভূগোল বই নেই আপনাদের? সেই মোটা 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 বইগুলো যখন মানে মাধ্যমিক পরীক্ষা 2005, 6, 7, মানে এই পুরোনো সিলেবাসের এই মোটা মোটা বই হতো, সেই বইগুলো কি আছে আপনাদের কারোর কাছে বাড়িতে? হ্যাঁ, ওই বইগুলো, ম্যাথ এবং 9, 10 মিলে পরীক্ষা হতো। হ্যাঁ ওই বই থাকলে আর কোনো বই লাগবে না। 11-12 আছে, আর 9-10 নাই। 9, 10 এটা জোগাড় করবেন। এবং আহ, সংবিধানের হচ্ছে 11, 12 যে পল সায়েন্স আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে। আপনাদের কারো সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান? এইচএসে ছিল স্যার আমার। কলেজে ছিল স্যার। ওকে হ্যাঁ, এইচএসে ছিল and কলেজেও ছিল। ওকে। আমি আমার আপনাদের কাছে আছে বইটা। আম- আমি আপনাদের খুব সুন্দর একটা বুদ্ধি দেব, খুব সুন্দর একটা বুদ্ধি। হ্যাঁ স্যার বলুন। নেতাজি ওপেন হ্যাঁ থেকে, স্যার, বলুন। নেতাজি ওপেন থেকে পারলে আরো 2-1টা বিষয়ে মাস্টার ডিগ্রি করে ফেলেন, এমএ করে ফেলেন। করে বাংলাটা তো আপনি নবম দশমে পরীক্ষা দেবেন। এটা এটা হচ্ছে সব শর্টকাট ট্রিক্স আর কি, আমার মনে হলো আর কি। আর স্যার, 11, 12 এর স্যার, ক্ষেত্রে আমি বলেছি, আমার 11, 12 এর ক্ষেত্রে যে সাবজেক্টে সিট বেশি আছে সেই সাবজেক্টে পরীক্ষা দেবেন। আমার এক বন্ধু আছে, আহ ও ম্যাথামেটিক্স অনার্স, কিন্তু কি সৌভাগ্য ওর, ওর রাষ্ট্রবিজ্ঞানে এমএ করা ছিল। রাষ্ট্রবিজ্ঞানে 1200 সিট আছে, আর ম্যাথামেটিক্সে বোধহয় 300-400 সিট আছে। ও কি করেছে, একটু বুদ্ধি খেলে পল সায়েন্সে পরীক্ষা দিয়েছে এবং ইন্টারভিউ লিস্টের নাম চলে এসেছে। হ্যাঁ, মানে শর্টকাট, মানে টটকা আর কি। তো এটাও কাজে লাগতে পারে আর কি। তো আমি এমনি বললাম আর কি আপনাদেরকে। তো যাই হোক, তাহলে আপনাদের সম্মতি নিয়ে আজকের ক্লাসটা এখানে কি সমাপন করব? স্যার বলেন। বলছি অনীশ চট্টোপাধ্যায়ের ওই যে পরিবেশ বইটা আছে, হুম ভূগোলের, ভূগোল ও পরিবেশ সংক্রান্ত সব কিছু, ওই বইটা খুঁজে আছে, ওটাই একটু পড়ছি ভূগোলটা।
পড়েন ভূগোলটা পড়েন। পরিবেশ থেকে না, পরিবেশ যখন আপনি বললেন, পরিবেশ থেকে 2টো বা 3টে প্রশ্ন হবে। মূলত 60 নম্বরের মধ্যে আপনার ইতিহাসে 25, 26, 27টা প্রশ্ন থাকবে, জিওগ্রাফিতে 22-23টা প্রশ্ন থাকবে, আর 22 মানে 40, 45, 46 প্রশ্ন এই দুটো সাবজেক্ট থেকে থাকবে, কারণ সোশ্যাল স্টাডিজ মানে এই দুটো সাবজেক্ট। আর 11-12টা থাকবে আপনার সংবিধান থেকে, আর 2টো বা 3টে, খুব বেশি হলে 2টো বা 3টে থাকবে পরিবেশ থেকে। সেই পরিবেশের মধ্যে সব ভূগোল, এই বইটার মধ্যে সব ভূগোলেরই ভূগোল মানে পরিবেশ তো সব, হ্যাঁ। পরিবেশের তো মধ্যে এখানে ভূগোলটা, দেখছি যে ভূগোলটা তো ভূগোলটাই বেশি পুরোটাই অনেক পরিবেশের প্রশ্ন মধ্যে। হ্যাঁ, তো ওই জন্য ভূগোল থেকেও বেশি প্রশ্ন হবে আর কি, এবং আমাদের সবচেয়ে মানে সোশ্যাল স্টাডিজে সবচেয়ে বেশি নাম্বার তুলতে হবে। স্যার সোশ্যাল ভূগোলের সব 2010 নতুন লাগে, এখন তো অনেকদিন পড়ি না, ইতিহাস গুলো সব নতুন লাগছে। পড়তে হবে ইতিহাস, ভূগোল এগুলো পড়তে হবে। যারা টিউশন পড়ায় তাদের জন্য এটা খুব ভালো হবে। এবং আমি মানে আপনারা যদি এমসিকিউ পড়ার দরকার নেই, বইটা পড়ে, এই যে বইগুলো আছে না, এই বইগুলো আছে, এই বইগুলো পড়েন, রিডিং পড়েন, দেখবেন ঠিক পরীক্ষার সময় ঠিক মনে আসবে। ভূগোলের বইটা পড়েন, স্যার ম্যাগনেটিক আমার কাছে হুম। স্যার 2010 সালের আগে নবম দশমের একটা এই জিওগ্রাফি বই আছে ভূগোলের, ওটা পড়লে হবে? হ্যাঁ, পড়লে হলো। ইতিহাস ভূগোল বইটা পড়বে, আর থিওরিটা পড়বে। এমসিকিউ পড়লে কিন্তু মনে থাকবে না। থিওরি পড়লে আপনি যদি গল্পটা জানেন, তাহলে কিন্তু আপনি ঠিক উতরে আসতে পারবেন। গল্পটা জানা ভীষণ জরুরি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। Okay. তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আমি এই রেকর্ডটা একটু পাবলিক ডোমেনে দেব, তারও সম্মতি আপনাদের প্রয়োজন আর কি। হ্যাঁ, এটা একটু পাবলিক ডোমেনে দেবো, পরের গুলো সব প্রাইভেট থাকবে। সম্মতি দিচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এটা পাবলিক ডোমেনে দেবো। তারপরে ভিডিওগুলো সব যেমন অফলাইন থাকে তেমনই অফলাইন থাকবে আর কি, প্রাইভেট থাকবে আর কি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। Okay. তাহলে আজকে আমরা এখানে মোটামুটি আমাদের ক্লাসটা সমাপন করব। আপনারা সবাই বুঝতে পেরেছেন, এইটুকু প্রত্যয় রাখছি। আমি জানি না কেমন বোঝাতে পেরেছি, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, এটাই আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনা করুন। ছিল। হ্যাঁ, অন্তরা। স্যার বলছি ওই গ্রুপ সিটা যদি একটু সিলেবাসটা আলোচনা করে দেন, মানে ইউটিউবে এই কোনো একটা ভিডিওর মাধ্যমে গ্রুপ সিটা কি কি পড়বো একটু আচ্ছা যদি বলে দেন, আমি আচ্ছা আজকে আচ্ছা বলেছিলাম। আচ্ছা ওকে। আমি একটুখানি সিলেবাসটা তাহলে আমাকে দেখতে হবে, দেখে নিয়ে আমি বলে দিচ্ছি আর কি। এবং এই পড়াশোনাটা হচ্ছে না, এটাও আপনার গ্রুপ সোশ্যাল স্টাডিজটা গ্রুপ সির জন্য কিন্তু খুব কার্যকারী হবে। ওকে, তাহলে আজকে আপনারা ভালো থাকেন। ফতেমা বুঝতে পেরেছেন? ফতেমা তো চুপচাপ আছে। সাথী বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, তনুশ্রী বোঝা গেছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার তো রাষ্ট্রবিজ্ঞান ছিল না, মানে 11-12-এ তো রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই নেই আমার, সংবিধান তো কিছু পারি না। একটু পড়তে হবে, ওখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আমি প্রশ্ন দিয়ে দেবো, উত্তর দিয়ে দেবো, মুখস্থ করে নেবেন রাষ্ট্রবিজ্ঞানটা। ওকে, তাহলে রুনা, ঠিক আছে। অন্তরা, মাসুদা, জাকারিয়া, সাথী সবাই বুঝতে পেরেছেন, শুধু ফতেমার কনফার্মেশনটা পেলাম না। এতটা তনুশ্রী কিছু বলছেন? না স্যার কিছু বলছি না। ওকে ঠিক আছে, আপনি নোটটা দিয়ে দেবেন, মুখস্থ করে নেবো তাই। ওকে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শীতে ঠান্ডা বাঁচিয়ে থাকুন। হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।